আমরা এখন একটা হোমিওপ্যাথি ওষুধ নিয়েই আলোচনা করি। ওষুধটার নাম হচ্ছে এসিটিক অ্যাসিড। একটা রাসায়নিক যৌগ থেকে এই ওষুধটা উৎপত্তি। ওষুধটি দীর্ঘক্রিয়। এই দীর্ঘক্রিয় ওষুধটির ব্যবহার কম হলে খুব কম হয়। ইহা ধাতুগত দোষের উপরে কার্যকরী। ধাতুগত দোষের উপরে কার্যকরী। যদিও এখানে অ্যান্টিথোরিক, অ্যান্টিসেমিটিক বা অ্যান্টি টিউবারকুলার রেমেডি হিসাবে এটি দেখা হয়নি, কিন্তু তবুও ধাতুগত রোগীর মধ্যে যে সমস্ত অবস্থাগুলি তৈরি হয় সেই সমস্ত রোগের অবস্থায় এই এসিটিক অ্যাসিড ব্যবহার করলে একটা সামঞ্জস্য অবস্থায়, অর্থাৎ এই রোগগুলি ক্লিয়ার হয়ে যায়। পরবর্তীতে সেই রোগীকে ধাতুগত ট্রিটমেন্ট করার জন্য তখনই কোনো অ্যান্টিমায়োজমেটিক মেডিসিন ব্যবহার করার প্রয়োজন হয়। তাহলে এই দীর্ঘক্রিয় ওষুধটির ব্যবহার কম হলেও ইহা সাধারণত ক্ষয় দোষের উপরে কাজ করে। ক্ষয় দোষ, ক্ষয় দোষ শব্দ অর্থ, ক্ষয় দোষ মানে কিন্তু টিবি নয়। লিউকোরিয়াও কিন্তু একটা ক্ষয়, রক্তস্রাব প্রবণতা একটা ক্ষয়, ডায়াবেটিস একটা ক্ষয়, খায় যায় ক্রমান্বয়ে শুকিয়ে যায় সেটা একটা ক্ষয়। এই অবস্থাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যে রোগী বংশগতভাবে ক্ষয় দোষের অধিকারী, যে রোগীটা বংশগতভাবে একটা ক্ষয় দোষের অধিকারী, অর্থাৎ যাদের পিতা মাতা বা মাতৃপুরুষ বা পিতৃপুরুষের মধ্যে একটা ক্ষয় দোষ বিরাজমান আছে, তাদের যে সমস্ত সন্তান সন্ততি নাতি নাতনি তাদের মধ্যে এই ধরনের অবস্থাগুলি উৎপন্ন হতে আমরা দেখি। কি দেখি? অরুচি, অক্ষুধা, দুর্বল, শীর্ণতা। অরুচি, অক্ষুধা, দুর্বল, শীর্ণতা। তবে খাবারে অরুচি, খাবারে অরুচি আভ্যন্তরীণ অসুস্থতার একটা নিদর্শন মাত্র, বা ক্ষুধা নেই, আভ্যন্তরীণ চাহিদা নেই, এটা কিন্তু আভ্যন্তরীণ অসুস্থতার একটা সাইন মাত্র। তাহলে এই ধরনের রোগীদের মধ্যে দুর্বলতা আর শীর্ণতা আসবে, এটা একটা সাধারণ ব্যাপার। রক্তহীনতা, চেহারা পাণ্ডুর্বর্ণ, রক্তহীনতা অর্থাৎ ব্লাড টেস্টে হিমোগ্লোবিন কম, রক্তহীনতা, চেহারা পাণ্ডুর্বর্ণ অর্থাৎ মনে হয় যেন জন্ডিস হয়েছে, অর্থাৎ লিভার ফাংশনও ভালো কাজ করে না। এবং এই অবস্থার সাথে যখন প্রচুর পিপাসা বা কখনো আমরা শোথ, শোথ বলতে অ্যানাসার্কা, বডিতে জল জমে যাওয়া, হয়তো ডাক্তারবাবু বলছেন যে এর কিডনি আক্রান্ত আছে বা হৃদযন্ত্র আক্রান্ত আছে, সেখানে বডিতে জল জমে যাওয়া অ্যানাসার্কা, অর্থাৎ সোয়েলিং, চাপ দিলে গর্ত হয়ে যায়, এমন ধরনের অবস্থা। তাহলে কি বললাম? অরুচি, অক্ষুধা, দুর্বলতা, শীর্ণতা, রক্তহীনতা, চেহারা পাণ্ডুবর্ণ আর শোথ। এই অবস্থা কিন্তু আমরা অনেক সময় এই রোগীদের মধ্যে দেখি, কিন্তু অস্বাভাবিক একটা লক্ষণ আছে। এই যে রোগী হোক না কেন, মনে রাখতে হবে, যে রোগী হোক না কেন, প্রচুর পিপাসা এবং প্রচুর স্বচ্ছ প্রস্রাব, প্রচুর পিপাসা এবং প্রচুর স্বচ্ছ প্রস্রাব। এখানে স্বচ্ছ বলতে আমরা কিন্তু প্যাথোলজিক্যাল রিপোর্ট অনুসারে বলছি না, আমরা কিন্তু যেটা দেখছি স্বচ্ছ মানে পরিষ্কার স্ফটিক প্রস্রাবটা নির্গমন হয়, প্রচুর প্রস্রাব। যেমন প্রচুর পিপাসা তেমন প্রচুর প্রস্রাব, দুইয়ের সমাবেশ থাকে। যেমন সে জল খায়, জলের আভ্যন্তরীণ জায়গা, তেমন সে প্রস্রাব করে। খেয়াল রাখতে হবে। তখন এই এসিটিক অ্যাসিডের রোগী বলিয়া বিবেচিত হয়। তাহলে শোথ হতে পারে, পিপাসাহীনতা হতে পারে, শোথ হতে পারে, শীর্ণতা হতে পারে, দুর্বল হতে পারে, অক্ষুধা, অরুচি, রক্তহীনতা, পাণ্ডুর্বর্ণ চেহারা হতে পারে। যে রোগী হয় হোক না, যে রোগীর নামকরণ বা নাম না করণ, যে অবস্থায় পতিত হোক না কেন, লিভার কাজ কম করুক আর কিডনি কাজ কম করুক আর হার্ট কাজ কম করুক, অত আমাদের দেখার দরকার নেই।
লক্ষণ কি না, লক্ষণ হচ্ছে প্রচুর পিপাসা আর প্রচুর স্বচ্ছ প্রস্রাব। এটাই হচ্ছে এসিটিক অ্যাসিডের মূল চরিত্র বা চিত্র। এটাই কিন্তু আমার মেট্রোমেডিকার মুখবন্ধ। এটা খেয়াল করবা, প্রচুর স্বচ্ছ প্রস্রাব, প্রচুর পিপাসা, দুর্বলতা ও চেহারাটার পাণ্ডুর্বন্ধ, শীর্ণতা থাকলে শর্করা যুক্ত বা শর্করা বিহীন, অর্থাৎ ডায়াবেটিস ইনসিপিডাস হোক আর ডায়াবেটিস মেলাইটাস হোক, কিছু যায় আসবে না। যদি এইরকম প্রচুর পিপাসা আর প্রচুর স্বচ্ছ প্রস্রাব, তার সাথে ব্লাড টেস্ট করে সুগার পেতেও পারি, নাও পেতে পারি, কিচ্ছু যায় আসবে না। তাহলে এইরকম ভাবে বহুমূত্র অর্থাৎ প্রচুর মূত্র, সর্বাঙ্গীন বা আঙ্গিক, সর্বাঙ্গীন বা আঙ্গিক শোথ আমরা খেয়াল রাখবো এই অবস্থা। তাহলে এখানে কিন্তু আমরা এসিটিক অ্যাসিডের কিছু চিত্র পেলাম। তাহলে কি বললাম? অরুচি, অক্ষুধা, দুর্বলতা, শীর্ণতা, রক্তহীনতা, পাণ্ডুর্বর্ণ চেহারা, শোক, প্রচুর প্রস্রাব, সাথে প্রচুর পিপাসা বা প্রচুর পিপাসা প্রচুর প্রস্রাব। সুগার থাক বা নাই থাক, দেখার দরকার নেই। আমার পেশেন্টটা এসিটিক অ্যাসিডের ভুগি। হোমিওপ্যাথি প্যাথোলজির উপরে নির্ভরশীল নয়, অর্থাৎ প্যাথোলজি দ্বারা কিন্তু আমাদের ওষুধ নির্বাচন হয় না, এটা মনে রাখতে হবে। এইবার আঙ্গিক বা সর্বাঙ্গীন শোথ যদি হয়, কিডনিটার ওই যত পার্সেন্টেজ ড্যামেজ হোক না কেন, যদি এমন ধরনের লক্ষণ আমরা পাই, তাহলে সে কিডনির আক্রান্ত হোক আর হৃদযন্ত্র আক্রান্ত হোক, আর যে রোগী নাম জানা না নাম না জানা রোগী হোক না কেন, আমরা কিন্তু এই ধরনের রোগীকে আরোগ্য করতে পারি। রোগীর যেমন প্রচুর প্রস্রাব হয়, তেমনি প্রচুর পিপাসা, মানে অস্বাভাবিকতা, অস্বাভাবিক লক্ষণ, অদ্ভুত লক্ষণ, বিরল লক্ষণ, এইগুলি আমাদের কিন্তু প্রয়োজনীয় বিষয়। জ্বর ছাড়া সকল রোগের সাথে প্রবল পিপাসা, জ্বরের সাথে এসিটিক অ্যাসিডের পিপাসা থাকে না, এটা অদ্ভুত ব্যাপার। জ্বর ছাড়া সকল রোগের সাথে প্রচুর পিপাসা থাকে। রোগীর প্রচন্ড দুর্বলতার সাথে শ্বাসকষ্ট, রোগীর প্রচন্ড দুর্বলতার সাথে তার একটা শ্বাসকষ্ট, সেটা কার্ডিয়াক অ্যাজমা হতে পারে বা ব্রঙ্কিয়াল অ্যাজমা হতে পারে বা সর্বাঙ্গীন উইকনেস থেকে সাথে একটা কষ্ট। আর এই শ্বাসকষ্ট চিত হয়ে শুয়ে থাকলে এরকম তোমরা মেডিকেল করতে গিয়ে আমি পড়ানোর সময় তোমাদের বলেছি, দেখো কোন মেডিসিন সামনের দিকে ঝুঁকে থাকলে আরাম পায়, কেউ হামাগুড়ি দিয়ে জিহ্বা বের করে থাকলে আরাম পায়, কেউ বাম পাশে চেপে থাকলে আরাম পায়, কেউ ডান পাশে চেপে থাকলে আরাম পায়। এক একটা মেডিসিনের এক এক রকমের মডালিটিস থাকে। এর মডালিটিস প্রচন্ড দুর্বলতার সাথে যে শ্বাসকষ্টটা চিত হয়ে শুয়ে থাকলে আরাম পায়। আমরা চিত হয়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে থাকলে শ্বাসকষ্টের একটু উপশম, রোগী প্রচন্ড দুর্বল আমরা শরীরের মধ্যে পাই, কিন্তু শরীরে এইরকম প্রচুর পিপাসা এবং প্রচুর স্বচ্ছ প্রস্রাব কিন্তু আমরা পাই না। আচ্ছা, তাহলে এই যে লক্ষণগুলি, এই লক্ষণগুলি কিন্তু খুব বেশি নয়। যে কোনো ক্ষত, শৈলস্থিক দিল্লি, পাকস্থলী, শৈলতন্ত্র বা নাক দিয়ে রক্তস্রাব, যে কোনো ক্ষত হোক আর যে কোনো রক্তস্রাব হোক, হ্যাঁ, শুক্র ক্ষয়ের কারণে দুর্বলতা, শুক্র ক্ষয়ের কারণে দুর্বলতা, শোক বা সুগারের প্রচন্ড ভাবে ডায়াবেটিস পেশেন্ট, সুগার নির্গমনের ফলে দুর্বলতা, রক্তস্রাবের ফলে দুর্বলতা, যাই হোক না কেন, আমি খেয়াল করলাম প্রচুর প্রস্রাব আর প্রচুর পিপাসা, সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই এসিটিক অ্যাসিড নামক মেডিসিনের কথা মনে পড়ে যাবে। তবে রক্তস্রাব হোক আর ক্ষত হোক, পাকস্থলীতে ক্ষত হোক আর শয়তন্ত্রে ক্ষত হোক, যে রোগী হোক না কেন, আমরা কিন্তু যদি এই লক্ষণগুলি দেখি,
তাহলে আমরা কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের কথা মনে করতে পারি। শুক্র ক্ষয়ের কারণে দুর্বলতা, ইম্পোটেন্সি, লিঙ্গের শিথিলতা, পুরুষত্বহীনতা, যে কোনো স্থানে রক্তস্রাব, শোথ, শর্করাযুক্ত, শর্করাবিহীন, বহুমূত্র, শীর্ণতা, বদহজম, পেট ডাকা, পেটে বেদনা, যে রোগী হোক না কেন, যে রোগী হোক না কেন, রোগী যদি অ্যাসিটিক অ্যাসিডের হয়, অ্যাসিটিক অ্যাসিডের যদি রোগী হয়, তাহলে যে রোগী তার হোক না কেন, আমি কিন্তু অ্যাসিটিক অ্যাসিড দ্বারা আরোগ্য করতে পারবো। এটা মনে রাখতে হবে। ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ। রোগের নামকরণের উপরে হোমিওপ্যাথি উঠবে না। তাই আমার লেখা আছে, হোমিওপ্যাথি চিকিৎসায় কখনো কোনো রোগের নামের উপরে নির্ভর করে ওষুধ নির্বাচন করা হয় না। ঔষধ নির্বাচনায় শুধুমাত্র রোগীর মানসিক লক্ষণ, দৈহিক লক্ষণ, অস্বাভাবিক লক্ষণ, অদ্ভুত লক্ষণ, বিরল লক্ষণ, রোগীর অনুভূতি, শীততাপ, মডালিটিস, বিশ্রাম, এটা কিন্তু আমরা খেয়াল করব। আর পানীয় ইচ্ছা অনিচ্ছা এর উপরে নির্ভর করব। কখনো কোনো রোগীর ক্ষেত্রে তাহার বংশ পরিচয়, পূর্ব ইতিহাস বা চাপা দেওয়া রোগ লক্ষণ কি ছিল তার উপরে নির্ভর করব। আমরা এই অ্যাসিটিক অ্যাসিডের রোগী কিন্তু তাপের বৃদ্ধি অর্থাৎ গরম সহ্য করতে, আর ঠান্ডা সে ভালোবাসে। তাই মডালিটিস, সর্বাঙ্গীন মডালিটিস কি হলো? তাপের বৃদ্ধি। আর কি পেলাম? প্রচুর পিপাসা, প্রচুর প্রস্রাব। চিত হয়ে থাকলে দুর্বলতা জনিত শ্বাসকষ্টের উপশম। জ্বর অবস্থায় শ্বাসকষ্ট থাকে, হ্যাঁ, চিত হয়ে থাকলে উপশম। এবার আর জ্বর অবস্থায় পিপাসা থাকে না, কারণ অন্যান্য অবস্থায় কিন্তু পিপাসা থাকে। এবার আমার কাছে যে যদি চাই যে তার জ্বর থাকতে হবে এমন তো কোনো কথা নেই, বলা আছে। আমার এই জ্বর আসার পর পিপাসা কাজ নেই, তার আগে কিন্তু আমার মারাত্মক পিপাসা ছিল, আর প্রচুর প্রচার করতাম। এই জ্বর এসছে তারপরে পিপাসা। আমি ওখানে অ্যাসিটিক অ্যাসিডের কথা ভাবতে পারবো যদি বংশগত ভাবে ক্ষয় দোষের চান্স থাকে, বা তার দোষের মধ্যে যে একটা ক্ষয় দোষ প্রবণতা চলতেই থাকে। হ্যাঁ, এবার আর প্রত্যেকটি ওষুধকে ভালো করে চিনতে, জানতে, বুঝতে হলে প্রত্যেক ঔষধটির সামগ্রিক চরিত্রগত লক্ষণকে জানতে হবে। তবে রোগীর ক্ষেত্রে সঠিক ঔষধটি নির্বাচন করা এবং প্রয়োগ করা সম্ভব। নতুবা ভুল ঔষধ ব্যবহার হলে নিজের এবং হোমিওপ্যাথির বদনাম। এর সমগোত্রীয় ওষুধ হচ্ছে এপিসমেল, অ্যাপোসাইনাম, অ্যাসিড ফস, টিউবারকুলিনাম। সিপিয়া, আমি তোমাদের এই সমস্ত ওষুধগুলি একটা মেডিসিনের সাথে অন্যান্য মেডিসিনের কম্পারেটিভ করাবো। আমি প্রাথমিকভাবে আগে ওষুধগুলি করিয়ে নিয়ে তারপরে কম্পারেটিভ করাবো, কারণ তখন একটা দুটো মেডিসিন দিয়ে কম্পারেটিভ শুরু করবো। যদিও এপিসের হুল ফুটানো ব্যথা, বিকেল বেলায় 3টে থেকে বৃদ্ধি, চোখের নিম্ন অঙ্গে শোথ, প্রচন্ড গরম কাতর, কিন্তু পিপাসাহীনতাটা কিন্তু এপিসেরও একটা লক্ষণ। আর এর আছে প্রচুর পিপাসা, প্রচুর স্বচ্ছ প্রস্রাবে উপশম। অ্যাপোসাইনাম আছে, অ্যাসিড ফস আছে। অ্যাসিড ফসও কিন্তু এরকম প্রচন্ড দুর্বলতা, ক্ষয়দোষের রোগী অ্যাসিড ফস উদাহরণে উপশম পায় অন্তত মানসিক লক্ষণগুলি। এছাড়া আমাদের টিউবারকুলিনাম বলিলাম। আর মডালিটিস হিসাবে আমরা তাপে বৃদ্ধি, রোগী গরম কাতর আর ঠান্ডাকে ভালোবাসে। আবার যদি বলতে হয় ক্ষয়দোষ প্রবণতা, আর ক্ষয়দোষ প্রবণতা বংশের সাথে কানেকশন আছে। মাতৃ পিতৃ পরিচয়ে সেই ক্ষয়দোষের একটা পরিচয় ইতিহাস পাওয়া যায়। আমরা কি পাই? এই ধরনের রোগীর মধ্যে অরুচি, অক্ষুধা, দুর্বল, শীর্ণতা, রক্তহীনতা, পাণ্ডুবর্ণ চেহারা, শোথ, রক্তস্রাব হতে পারে, ক্ষত হতে পারে, ডায়াবেটিস হতে পারে, ডায়াবেটিস নাও হতে পারে, রক্তস্রাব হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, যে কোনো ধরনের রোগ তার হতে পারে। তাই কি প্রচুর পিপাসার সাথে প্রচুর প্রস্রাব, চিত হয়ে শুয়ে থাকলে শ্বাসকষ্টের উপশম, রোগী গরম কাতর, জ্বরে
পিপাসা থাকে না, জ্বরের ক্ষেত্রে পিপাসা থাকে না। এই কিন্তু আমাদের অ্যাসিটিক অ্যাসিডের রোগী। তাহলে এই ধরনের ভাবে যদি আমরা টেস্ট রেকর্ড করে রোগীর চিত্রটা সংগ্রহ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ওষুধ ব্যবহার করা এবং রোগীর আরোগ্য খুব সহজতর ভাবে হয়। হ্যাঁ, ঠিক আছে। আর পাওয়ার হিসাবে আমরা 6, 30, 200,000 6, 30, 200,000 আমরা প্রাথমিক ভাবে ব্যবহার করি। যদিও এটা একটা ধাতু দোষ জনক রোগীর উপরে ব্যবহার করে, কিন্তু পূর্ণাঙ্গ ভাবে ধাতুগত রোগীকে আরোগ্য করতে পারে না। ধাতুগত ফিভার কেয়ার ধাতু, ক্ষয়দের ধাতুতে যে রোগ লক্ষণগুলি আসে সেখানে ট্রিটমেন্ট হয়ে যায়। এই অবস্থাটা পরবর্তীতে তাকে আরো গভীরতরীয় ওষুধ দ্বারা ট্রিটমেন্ট করতে হয়, যদি তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য ফিরে না পায়। ঠিক আছে, তাহলে পর্যন্ত